চিকেন কারি তো আমরা অনেক রকমভাবেই বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে চিকেন কারিটা বানিয়েছি সেটা খেতে যে এতটা টেস্টি হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি। বেসিক সমস্ত মশলাপাতিগুলো একই রয়েছে, কিন্তু সামান্য কিছু টুকটাক মশলার পরিবর্তনে যে এতটা স্বাদের পরিবর্তন হয় আমার নিজেরই ধারণা ছিল না। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই তৈরি করে নেব একটা ভাজা মশলা। এর জন্য আমি 5টা শুকনো লঙ্কা নিয়েছি, আর তার সাথে নিয়েছি ধনে, জিরে, মৌরি আর গোলমরিচ, প্রত্যেকটাই আমি 1 চামচ করে নিয়েছি। এবার এটাকে শুকনো খোলায় বেশ ভালো করে ভেজে নিচ্ছি। যে কোনো রান্নাতেই যদি মশলাটা একদম ফ্রেশ ভেজে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে তার যে স্বাদ আর গন্ধ হয় সেটা কিন্তু একদম আনবিটেবল। এদিকে মশলাটাও ভাজা হয়ে গেছে, মশলাটাকে তুলে রাখছি একটা বাটির মধ্যে। এবার তুলে রেখে এটাকে একদম ঠান্ডা করে নেব। মশলা ঠান্ডা করে যদি না পিষি তাহলে কিন্তু মশলাটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ বাকি এদিকে প্রিপারেশন করে নিচ্ছি। কড়াইতে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ মতো নারকেল তেল। এবারে 1 মুঠো কাজু বাদাম দিয়ে এটাকে হালকা করে ভেজে তুলে রাখছি। এই রান্নায় কাজু বাদামটা একদমই অপশনাল, চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। কাজু বাদামগুলো দেখুন হালকা হালকা রং ধরতে শুরু করেছে, এই সময় এগুলোকে তুলে রাখবো। যেহেতু কাজু বাদামগুলো এই সময় বেশ গরম আছে, এগুলো নিজের তাপেই আস্তে আস্তে বেশ গাঢ় রং হয়ে যাবে। কাজু বাদামগুলো তুলে রেখে এবারে এর মধ্যে ফোড়ন দেবো। ফোড়নটা একদম বেসিক যেরকম আমরা ফোড়নে ব্যবহার করে থাকি, অর্থাৎ 2টো তেজপাতা দিচ্ছি, 2 ইঞ্চি মতো দারচিনির টুকরো, 4-5টা এলাচ আর 4-5টা লবঙ্গ। ফোড়নটা একটু ভেজে নিয়ে বেশ সুন্দর গন্ধ বেরোলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবার এটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আপনারা কি ভাবছেন, এর আগের দিনও একটা সাউথ ইন্ডিয়ান ফিশ কারি শেয়ার করেছি, আজকে একটা চিকেন কারি শেয়ার করছি নারকেল তেল দিয়ে। সাউথ ইন্ডিয়ান খাবারের ভূত ঘাড়ে চেপেছে কিনা, তাই তো? একদম ঠিক ধরেছেন। আসলে সাউথ ইন্ডিয়ান খাবারের যে এত ভ্যারাইটি হতে পারে সেটা আগে আমার জানা ছিল না, তবে যখন থেকে জেনেছি তখন থেকে কিছু কিছু শিখেছিলাম, আর সেইগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণ তৈরি করে নেব আরেকটা মশলা। নিয়েছি 1.5 ইঞ্চি আদার টুকরো, 8-10টা রসুনের কোয়া আর বেশ কিছুটা কারি পাতা। আমি এখানে প্রায় 1/4 কাপ মতো কারি পাতা নিয়েছি। এবার সবগুলোকে একসাথে করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে দেখুন পেঁয়াজটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটার মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি। যেহেতু রসুন আছে এই সময় কিন্তু বেশ ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর রসুন, কারি পাতা, পেঁয়াজ, আদা সব কিছু যখন ভাজা হবে তখন যে কি সুন্দর একটা স্মেল বেরোবে সেটা আপনাকে বলে বোঝাতে পারছি না। নিজে রান্না করলেই বুঝবেন যে এটার সুগন্ধটা কত সুন্দর হয়। পেঁয়াজ আর কারি পাতার পেস্টটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কেজি চিকেন। চিকেনটা দিয়ে একদম হাই ফ্লেমে মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষে নিতে হবে। এই সময় আগুনের ফ্লেম একদমই কম করা যাবে না, তাহলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে আর মশলাটা খুব ভালো করে কষানো হবে না, আর এতে ফ্লেভারটাও খুব ভালো করে এর মধ্যে ঢুকবে না। চিকেনের গায়ে যখন হালকা হালকা রং ধরতে শুরু করবে তখন চাইলে আগুনের ফ্লেমটা একটু কম করতে পারেন। প্রায় 10 মিনিট ধরে এইরকম হাই ফ্লেমে চিকেনটাকে কষিয়ে যেতে হবে, তবে সমানে নাড়াচাড়া করাটা কিন্তু অবশ্যই জরুরি, তা না হলেই তলা থেকে একদম পুড়ে যাবে আর বিচ্ছিরি পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। গুঁড়ো মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, এটাকেও একটু পিষে নিচ্ছি। গুঁড়ো মশলাটা পিষে নিয়েছি। এবার এর থেকে 2 চামচ এই সময় মশলার সাথে এটাকে দিয়ে চিকেনটার সাথে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আচ্ছা, আমি এখানে ঝালটা আমার নিজের মতো করে দিয়েছি। যদি আপনারা খুব একটু বেশি ঝাল খেতে বা স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে যে রসুনের পেস্টটা তৈরি করেছিলাম সেই সময় বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ওর সাথে যোগ করতে পারেন, অথবা যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেটাতেও শুকনো লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আর যদি কোনো বাচ্চা কাচ্চার জন্য করেন তাহলে দুক্ষেত্রেই লঙ্কাটা স্কিপ করতে পারেন। আসলে ঝালটা তো যে যার নিজের মতো করে খায়, সেই জন্য ঝালের পরিমাণটা ঠিক সেইভাবে সবসময় পারফেক্টলি বলা সম্ভব হয় না। গুঁড়ো মশলার সাথে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা শুধুমাত্র যে স্পাইসি ভাবটা আছে সেটাকে একটু লাইট করার জন্য। আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। গুঁড়ো মশলা আর টমেটোটা দেওয়ার পর মিনিট 5 এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটা ঢাকা চাপা দিয়ে একটু লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নিতে হবে। মিনিট 10 একটু লো ফ্লেমে রান্না করলেই দেখবেন আস্তে আস্তে মাংসটাও বেশ সুন্দর কষে নরম হয়ে আসবে আর তার সাথে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেবে।
মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর এই সময় কিন্তু আর চাপা দিচ্ছি না। এবারে আরও মিনিট 10 আবারও মিডিয়াম ফ্লেমে মাংসটাকে খুব ভালো করে সমানে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংস সিদ্ধ হতে যেহেতু খুব একটা সময় লাগে না, সেই জন্য এই সময় আর চাপা দেওয়ার কোনো দরকার পড়ে না। এইভাবে কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে যখন পুরো তেলটা ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে একবার খুব ভালো করে মাংসের সাথে মশলার সাথে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর সাথে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু বাদামগুলো, আর তার সাথে দিচ্ছি যে মশলাটা তৈরি করেছিলাম তার যতটুকু অবশিষ্ট পড়েছিল সেই অবশিষ্ট মশলাটা। সব কিছু দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটিয়ে নিচ্ছি। মাংসটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে এসেছিল, 80% মতো সিদ্ধ হয়ে গেছিলো কষানোর সময়। সেই জন্য জল দিয়ে ফোটানোর সময় আমি আর এটাকে চাপা দিচ্ছি না, খোলা আঁচে এটাকে বেশ ভালো করে ফুটিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। মিনিট 5-7 ফোটানোর পরেই দেখবেন মাংসগুলো সুসিদ্ধ হয়ে গেছে। মাংসগুলো সুসিদ্ধ হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং বোলের মধ্যে। এই সময় উপর থেকে আলাদা করে গরম মশলা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। আপনাদের মনে হতেই পারে যে গরম মশলা না দিলে পরে যদি মাংসে গন্ধ লাগে, কিন্তু বিশ্বাস করুন কোনো রকম কোনো গন্ধই লাগবে না। বরং কারি পাতা দিয়ে রান্না করা এই মাংসের স্মেলটা এত সুন্দর হবে যে আপনি একবার বানালে বারবার বানাতে চাইবেন। বরং নামানোর ঠিক আগে কিছুটা কারি পাতা আপনি এর মধ্যে যোগ করতে পারেন। কারি পাতাগুলো দিয়ে চাপা দিয়ে রাখতে হবে আর খুলতে হবে একদম সার্ভ করার আগে। আর তাহলে কারি পাতার সুন্দর ফ্লেভারটা এই মাংসের মধ্যে ইনফিউজড হয়ে যাবে। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এই কারি পাতা বাটা দিয়ে চিকেন কারি। গরম ভাতের সাথে তো বটেই, রাত্রে রুটি পরোটার সাথেও এটা খেতে খুব ভালো লাগে।